আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম সলিউশন অ্যাসেই। হ্যাঁ, প্রবলেম সলিউশন অ্যাসেইটা যারা আপনারা আইএলটিএস এক্সাম দিবেন তাদের জন্য এইটা আপনাদের টাস্ক 2 তে আসতে পারে। হ্যাঁ, এই প্রবলেম সলিউশন অ্যাসেটা টাস্ক 2 তে আসতে পারে আইএলটিএস এক্সাম যারা দিবেন। মানে এটা খুব কমন টাইপের কোয়েশ্চেন না, বাট এটা আসতে পারে। হ্যাঁ, আসতে পারে আইএলটিএস এর জন্য। বাট আমি যতটুকু দেখাবো এটা যদি আপনারা দেখে রাখেন পরবর্তীতে আপনাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। বিশেষ করে আপনারা আজকে অন্তত এই জিনিসটা জানতে পারবেন যে কিভাবে আমরা যখন কোনো একটা অ্যাসে লিখি এই অ্যাসেটার ইন্ট্রোডাকশনে আসলে কি লেখা উচিত, অ্যাসেটার কনক্লুশনে আসলে আমাদের কি লেখা উচিত। ঠিক আছে ডিয়ার? প্লাস অ্যাসের জন্য আমরা যে বডিটা লিখব এই বডিতে আমাদের কি লিখতে হবে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আজকে খুব সহজে চমৎকার ওয়েতে আপনাদেরকে দেখাবো প্রবলেম সলিউশন অ্যাসে রাইটিংটা। সো আমাদের আজকের পুরো ক্লাসটা করার পর এনটিআরসি এর যারা স্কুল পর্যায়ে রিটেন দিবেন তাদের ইনশাল্লাহ প্রবলেম সলিউশন অ্যাসে যেটা আসে, ঠিক আছে, এইখানে একবার ইনশাল্লাহ 90% মার্ক কমন মানে কাভার করতে পারবেন। হ্যাঁ, 90% মার্ক এখানে আপনাদের কাভার করা সম্ভব। আর যদি এটা আইএলটিএস আপনাদের আসে আর যদি লেখেন ইনশাল্লাহ আমরা আসলে আপনাদেরকে যেই টেমপ্লেটটা দিচ্ছি ইনশাল্লাহ এখানে 7 বা 7+ অটোমেটিক্যালি সিকিউর করতে পারবেন। তাহলে আসেন আমরা আমাদের আজকের প্রবলেম সলিউশন অ্যাসেটাতে চলে যাই। তো প্রথমে আপনাদেরকে আমি কিছু অ্যাসেই দেখাবো। হ্যাঁ, অ্যাসের প্রশ্নগুলো দেখাবো, যে প্রশ্নগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন আমাদেরকে কোনো একটা প্রবলেম রিলেটেড একটা অ্যাসেই দেয়া হয় এবং এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় বা এর পেছনের কারণ কি, সমাধানের উপায় কি, এই বিষয় নিয়ে যখন কোনো অ্যাসেই দেয়া হয়, ঠিক আছে, এইটা আমরা কিভাবে লিখতে পারি খুব চমৎকার ওয়েতে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমাদের আজকের টপিকটা হলো প্রবলেম সলিউশন অ্যাসেই ফর আইএলটিএস অ্যান্ড এনটিআরসি। অর্থাৎ যারা এনটিআরসি এর স্কুল পর্যায়ে রিটেন এক্সাম দিবেন তাদের কিন্তু নতুন আইটেম, এই আইটেমটা আসে আর কি। হ্যাঁ, ইশরাত জাহান, আব্দুল আজিজ ভাই, আলামিন হোসেন সহ যারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে যারা বিভিন্ন একাডেমিক স্টুডেন্টস আছেন, সেটা ক্লাস 10 এর হন আর ইন্টারমিডিয়েটের হন বা ডিগ্রির হন, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অন্তত আজকে খুব দুর্দান্ত টিপস অ্যান্ড টেকনিক্স পাবেন যে আসলে আমরা মন মতো যে একটা ইন্ট্রোডাকশন লিখে দেই বা আমরা একটা কনক্লুশন লিখে দেই, এটা আসলেই মন মতো লেখা যায় কিনা বা আসলে লিখতে হয় কি কি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আসেন আমরা প্রথমে প্রবলেম সলিউশন অ্যাসের রিলেটেড কিছু কোয়েশ্চেন দেখে নেই। তো আমি আপনাদের জন্য এই যে দেখেন প্রবলেম সলিউশন অ্যাসে রিলেটেড সাম স্যাম্পল কোয়েশ্চেন্স, আমি কিছু কোয়েশ্চেন দিয়ে রেখেছি আপনাদের জন্য যেগুলো আপনারা স্যাম্পল হিসেবে নিয়ে নিতে পারেন। ওকে, এবং আমি জাস্ট কোয়েশ্চেনগুলো দেখানোর পরে এটার সমাধান আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি আনসার লিখলে, ঠিক আছে, এনটিআরসি এর জন্য মোর দ্যান 90% মার্ক সিকিউর করতে পারবেন সেই বিষয়টাও দেখাবো। আইএলটিএস এর জন্য 7 বা 7+ কিভাবে মার্ক পাবেন, কিভাবে আপনারা ব্যান্ড স্কোর তুলবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি আপনাদের জন্য এখানে কিছু প্রশ্ন দিয়ে রেখেছি। তো এই প্রবলেম সলিউশন অ্যাসেতে মূলত একটা প্রবলেম বলা হয়, এই প্রবলেমটা কিভাবে আপনি সমাধান করতে পারেন বা আপনাকে একটা প্রবলেম দিয়ে বলবে যে এই প্রবলেমটা হওয়ার কারণ কি, এই সমস্যাটার পেছনের কারণটা কি, ঠিক আছে, এবং এই সমস্যাগুলো সমাধানের বা এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি, সেটা নিয়ে আপনাকে একটা অ্যাসে লিখতে হবে। ওকে, ফারহান তানভীর ভাই জিজ্ঞেস করছে স্যার আপনার অফলাইন সেন্টারটা কোথায়? ভাই আমার অফলাইন অনলাইন দুটোই হচ্ছে মিরপুর 1-এ। হ্যাঁ, মিরপুর 10-এ আমরা জুন জুলাইয়ের দিকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলে আসেন 1 নাম্বার কোয়েশ্চেন। দেখেন এখানে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ইনক্রিজিং ইন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী অনেক দেশে, দেখেন এইখানে আবার একটা ঘটনা আছে, আমরা অনেক স্টুডেন্টরা মনে করি কি আমরা এটা দেখার সাথে সাথে আমি নিজের বাংলাদেশি ভাইবা আমি বাংলাদেশের সমস্যা এবং বাংলাদেশে কিভাবে সমাধান করা যায় এটা বলা শুরু করি, কিন্তু এখানে বলা হচ্ছে দেখেন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী অনেক দেশের কথা বলা হয়েছে। তার মানে আপনি যখন এই অ্যাসেটা লিখবেন আপনি তখন নিজেকে গ্লোবাল সিটিজেন ভাববেন। আমি আবারও বলি, আপনি যখন এই অ্যাসেটার আনসার করতে যাবেন আপনাকে তখন নিজেকে গ্লোবাল স্টুডেন্ট ভাবতে হবে, একজন গ্লোবাল রাইটার ভাবতে হবে। আপনি জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটার আনসার করতে যান তাহলে কিন্তু বাবা বিপদে পড়তে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলা হলো যে দেখেন আনএমপ্লয়মেন্ট প্রবলেম যেটা বা বেকার সমস্যা যেটা, হ্যাঁ, এটা পৃথিবীর বিভিন্ন দেশে বেড়ে যাচ্ছে। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণগুলো কি কি, এই যে দেখেন কজ বলা হয়েছে, অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি সাজেস্টেড, এবং এই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে কোন ধরনের সলিউশন
আমরা সাজেস্ট করতে পারি। ওকে, পারভেজ ভাই ওয়ালাইকুম আসসালাম, মশিউর রহমান, রিফাত ভাই ধন্যবাদ। তাহলে এই যে আমরা একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম, আসেন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে। Many students around the world, বিশ্বব্যাপী অনেক ছাত্রছাত্রীরা আর স্ট্রাগলিং টু অ্যাচিভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, ইংরেজিতে প্রফিসিয়েন্সি বা ফ্লুয়েন্সি বা দক্ষতা অর্জন করতে গিয়ে খুব স্ট্রাগল করছে, দেখেন বিপদে আছে অনেক। হ্যাঁ, দেখেন বাংলাদেশের কথা বলে নাই কিন্তু, হ্যাঁ বিশ্বব্যাপী। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণ কি, অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি ইমপ্লিমেন্টেড। দেখেন ওইখানে বলা হয়েছিল সাজেস্টেড, এখানে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেড টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। তা তাদের ইংরেজির ল্যাঙ্গুয়েজের বা ইংরেজি ভাষার যে স্কিলটা, হ্যাঁ এই স্কিলটাকে তারা যদি ইমপ্রুভ করতে চায় সেক্ষেত্রে কোন ধরনের সলিউশনগুলো আমরা দিতে পারি। দুটো কোয়েশ্চেন দেখতে পেলাম আমরা। 3 নাম্বার দেখেন, দ্য এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড ইন ভ্যারিয়াস ওয়েজ, ভ্যারিয়াস ফর্মস অফ ওয়েস্ট প্রডিউসড বাই হিউম্যানস। তো দেখেন দ্য এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড বাই ভ্যারিয়াস ফর্মস অফ ওয়েস্ট প্রডিউসড বাই হিউম্যান। তাহলে দেখেন বলা হচ্ছে পরিবেশটা মানুষ কর্তৃক উৎপাদিত বা তৈরিকৃত বিভিন্ন ধরনের ওয়েস্ট বা আবর্জনার কারণে পরিবেশটা দূষিত হচ্ছে, নোংরা হচ্ছে। ঠিক আছে, হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণগুলো কি কি, অ্যান্ড হোয়াট মেজার্স, এখানে আবার মেজার্স বলা হয়েছে দেখেন, ক্যান বি টেকেন টু ট্যাকল ইট। এইবার আবার এখানে দেখেন বলা হচ্ছে আমরা কোন ধরনের মেজার নিয়ে এটাকে ট্যাকল করতে পারি। আসমা আহমেদ ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা আবার আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি, দেখেন এরপর একটা সমস্যা দেয়া, ট্রাফিক কনজেশন is a major problem in many cities around the world। দেখেন একটাও কিন্তু বাংলাদেশের কথা বলা হয় নাই, বিশ্বব্যাপী বিভিন্ন শহরের একটা অন্যতম সমস্যা বা মেজর সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম বা ট্রাফিক কনজেশন। হোয়াট আর দ্য মেইন কজেস, এর মূল কারণ কি, and what solution can be implemented to reduce it, এটাকে রিডিউস করতে গেলে কোন ধরনের সলিউশন বা সমাধানগুলো আমরা দিতে পারি। ওকে, আচ্ছা আরো কিছু প্রশ্ন দেওয়া আছে দেখেন, many students are performing poorly in school, অনেক ছাত্রছাত্রীরা স্কুলে খুব খারাপ বাজে পারফরম্যান্স করছে। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম and what solution can be implemented to improve their পারফরম্যান্স, তাদের পারফরম্যান্স বাড়ানোর জন্য কোন ধরনের সলিউশনগুলো আমরা নিতে পারি। দেখছেন ওই ঘুরে ফিরে কিন্তু একই টাইপের প্রশ্নগুলো, একই টাইপের। নন নেটিভ ইংলিশ স্পিকার্স, নন নেটিভ মানে কি, যাদের মাতৃভাষা ইংলিশ না, নন নেটিভ ইংলিশ স্পিকার্স often face challenges in learning the language efficiency। দেখেন ভাষার দক্ষতার অর্জনের ক্ষেত্রে যারা নন নেটিভ, যাদের মাতৃভাষা ইংলিশ না, তারা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করছে, এই দেখছেন তো। আচ্ছা, হোয়াট আর দ্য রিজনস ফর দিস ডিফিকাল্টিজ, এই যে ডিফিকাল্টিজ বা সমস্যাগুলো, এর পেছনের কারণগুলো কি কি, দেখেন আমাদের কাছে রিজনস চাওয়া হয়েছে কিন্তু। and what measures can be taken to help them overcome these challenges, এই চ্যালেঞ্জগুলো তারা যদি ওভারকাম করতে চায় বা করতে যায় সেক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। ওকে, নিয়াল আহমেদ স্যার, স্কুলের এনটিআরসি রিটেনের কোর্স কি চালু করবেন? ভাই আমাদের এনটিআরসি এর কোর্সেরই এক ক্লাসটা আপনারা করছেন, আপনাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি। হ্যাঁ, আচ্ছা এনটিআরসি এর ক্লাসটাই আপনারা শেয়ার পাচ্ছেন এখানে, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সেরই একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ঠিক আছে ডিয়ার, চাইলে আমাদের এই ব্যাচটাতে এখনো যুক্ত হতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আর একটা লাস্ট দেখেন, the cost of living is increasing in many parts of the world। পৃথিবীর অনেক দেশে লিভিং যে কস্টটা সেটা বেড়ে যাচ্ছে, মেকিং ইট ডিফিকাল্ট ফর পিপল টু অ্যাফোর্ড বেসিক নেসেসিটিস। এখন এই লিভিং কস্টটা এমন বেড়ে যাচ্ছে যে মানুষ বেসিক যেই নেসেসিটিস বা প্রয়োজনীয়তাগুলো আছে সেগুলোই তারা অ্যাফোর্ড করতে পারছে না। এখন দেখা গেছে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা জানেন যে কোন ধরনের সমস্যা। ভাই একজন মানুষ আর্ন করতেছে 20,000 টাকা, তাকে বাসা ভাড়া দিতে হচ্ছে 12 থেকে 14-15 হাজার টাকা। তাইলে এই মানুষটা বাকি যে বেসিক নিডস গুলো আছে কিভাবে তিনি এগুলো পূরণ করবেন। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণ কি, and what measures can be taken to alleviate it, এটা কমাতে গেলে, নির্মূল করতে গেলে কোন ধরনের মেজার্স নেওয়া যেতে পারে। এই যে দেখছেন, তাহলে আমরা যতগুলো এসে দেখতে পারলাম বা দেখলাম, এই সবগুলো এসে মূলত প্রবলেম এবং সলিউশন রিলেটেড, এই জন্য এদেরকে বলা হয় প্রবলেম সলিউশন এসেই। আপনি বলতে পারেন আইএলটিএস এর টাচ 2-তে আসা সবচেয়ে সহজ একটা কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের নাম হচ্ছে গিয়ে প্রবলেম সলিউশন
এসএই। ওকে, আসমা আহমেদ বলছেন স্যার আপনার এই কোর্সে ভর্তি হওয়ার সময় বলছিলাম আমার বাবা নিখোঁজ, আলহামদুলিল্লাহ বাবাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ আপনাকে আপনার বাবাকে ভালো রাখুক। তাহলে আমরা স্যাম্পল কোয়েশ্চেন্স গুলো দেখলাম, এখন আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবো। ঠিক আছে ডিয়ার? সো আমি আপনাদেরকে একটু বলি, এই যে আমাদের প্রবলেম সলিউশন এসএই, যেটা প্রবলেম সলিউশন, এই যে আমাদের যে প্রবলেম সলিউশন এসএই, এই প্রবলেম সলিউশন এসএটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, সরি, আমাদের মানে মূলত কি কি থাকবে। হ্যাঁ, এইখানে আমি আপনাদেরকে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। স্ট্রাকচার, এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, এটা অনেকভাবে করা যায়। হ্যাঁ, অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে 1 নাম্বার, আপনাকে একটা ইন্ট্রো লিখতে হবে, ইন্ট্রোডাকশন। তবে ইন্ট্রোডাকশনে কিন্তু আপনি আবার লিখেন না ইন্ট্রোডাকশন তারপরে কোলন দিয়ে লিখবেন, তা কিন্তু না। আপনার প্রথম অংশে থাকবে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো। ওকে, আচ্ছা 2 নাম্বার যেটা, এইখানে থাকবে বডি, এইখানে থাকবে বডি প্যারাগ্রাফ। এইখানে বডি প্যারাগ্রাফ হিসেবে আপনি 2টা প্যারা নিতে পারেন, 2 প্যারাস, অর আপনি চাইলে এখানে নিতে পারেন 3 প্যারাস, 3টা প্যারা। ঠিক আছে, এখন আপনি এই জায়গাটাতে 2টা প্যারা নেবেন নাকি 3টা প্যারা নেবেন, এটা আসলে আপনার সম্পূর্ণ পছন্দ। তবে এই জায়গাটাতে আপনি 2টো প্যারা নিলেই এনাফ। ঠিক আছে, আইএলস এর ক্ষেত্রে এখানে যে ঘটনাটা ঘটে, আইএলস এর ক্ষেত্রে আপনাদেরকে এটা বলে দেয় যে অবশ্যই 250 ওয়ার্ডের মধ্যে হতে হবে। এটা আইএলস এর ক্ষেত্রে, এর নিচে যদি লেখেন তাহলে কিন্তু আপনার বিপদে পড়ে যাইতে হবে। এর নিচে অর্থাৎ 250 ওয়ার্ডের নিচে যদি লেখেন সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর কমে আসবে। ওকে, আচ্ছা উজ্জ্বল ভাই, স্যার এনটিআরসি এর স্কুল পর্যায়ে লিখিত কোর্স চালু করবেন? ভাই আমাদের রানিং ব্যাচটাতে যুক্ত হতে পারবেন। আমাদের নতুন করে কোর্স মনে হয় রান করা অন্তত আগামী 3-4 মাসে সম্ভব না। ঠিক আছে ভাই, আমাদের রানিং ব্যাচটাতে যুক্ত হতে পারবেন। তাহলে দেখেন 1 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বরে বডি প্যারাগ্রাফ, এখানে আমি এস যোগ করে দিচ্ছি, বডি প্যারাগ্রাফস। এখানে 2টো বা 3টা প্যারা থাকবে। ঠিক আছে, 2টো লিখলে এনাফ, আপনি যদি 3টা লিখতে পারেন আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা এরপরে দেখেন আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে লিখতে হবে কনক্লুশন। এখানে আমি একটা বিষয় বলি, ইন্ট্রোডাকশনে যা বলবেন আপনি মূলত সেইটাই জাস্ট একটু প্যারাফ্রেজ করে কনক্লুশনে বলবেন, প্লাস এই যে আপনি বডি প্যারাগ্রাফে যা লিখছেন সেটাও কনক্লুশনের সাথে অ্যাড করবেন। আর ইন্ট্রোডাকশনে আপনি মূলত কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, প্লাস একটা হিন্টস দিবেন যে আমি বডি প্যারাগ্রাফে কি লিখতে যাচ্ছি। ওকে, আসেন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই যে আমি আপনাদের জন্য এখানে লিখে রেখেছি দ্য স্ট্রাকচার অফ প্রবলেম সলিউশন এসেইজ। এই প্রবলেম সলিউশন এসে গুলোর জন্য আমরা স্ট্রাকচারটা কি ব্যবহার করব। নাম্বার 1, আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। 2টো সেন্টেন্সের মধ্যে লিখলে বেটার হয়, কেউ যদি 3টা সেন্টেন্সে লেখেন ইটস ওকে। 2 নাম্বার যেটা, আপনি বডি প্যারাগ্রাফ 1 লিখবেন, 3 নাম্বার বডি প্যারাগ্রাফ 2 লিখবেন। হ্যাঁ, কেউ যদি চায় যে না ভাই আমি বডি প্যারাগ্রাফ 3ও লিখবো, লেখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 1-এ অবশ্যই আপনি 5 বা 6টা সেন্টেন্স লিখবেন, যেটা অবশ্যই কজ বা রিজনস দেখাবে যে প্রবলেমটা নিয়ে আমরা লিখতেছি সেটার কারণ কি। ঠিক আছে, কজ কি। আর বডি প্যারাগ্রাফ 2-তে আমরা গিয়ে যেই কাজটা করব, আমরা এখানেও 5টা বা 6টা সেন্টেন্স লিখবো সলিউশন দিয়ে। এখানে আর একটা কাজ করা যায় ভাই, আপনি চাইলে বডি প্যারাগ্রাফ 1-এ একটা কজ প্লাস একটা সলিউশন দেখাতে পারেন, বডি প্যারাগ্রাফ 2-তে একটা কজ প্লাস একটা সলিউশন দেখাতে পারেন, বডি প্যারাগ্রাফ 3-তে গিয়ে একটা কজ প্লাস একটা সলিউশন দেখাতে পারেন। এইভাবে এই কাজটা করতে পারেন। অথবা আপনি বডি প্যারাগ্রাফ 1-এ 3টা কজেস বললেন, 3 কজেস বা 3 রিজনস, সলিউশনে গিয়ে আপনি 3 সলিউশনস দিয়ে দিলেন। ওকে, বা 3 মেজার্স দিয়ে দিলেন। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি দুটো ওয়েতেই করতে পারেন। আজকে আমি আপনাদেরকে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 দিয়ে দেখাবো কিভাবে আমরা প্রবলেম সলিউশন এসেগুলো লিখতে পারি। এরপরে শেষমেশ কনক্লুশন, এইটা আমরা একটা বাক্যে লেখার চেষ্টা করব। যদি 2টো সেন্টেন্সেস লিখে ফেলেন আলহামদুলিল্লাহ, নো প্রবলেম, লিখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমরা এটাকে একটা সেন্টেন্সও চাইলে লিখতে পারি। তাহলে আসেন আমরা যে কোনো একটা কোয়েশ্চেনকে মডেল কোয়েশ্চেন ধরে নেই, স্যাম্পল কোয়েশ্চেন ধরে নেই, ধরে আমরা
ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো, বডি প্যারাগ্রাফে কি লিখবো, বডি প্যারাগ্রাফ 1-এ কি লিখবো, 2-তে কি লিখবো এবং কনক্লুশনে কিভাবে কি করতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনায় চলে যাব। ঠিক আছে, তাহলে আসেন ডিয়ার। আচ্ছা, আপনাদেরকে একটু বলে নেই যে আমাদের একটা রানিং কোর্স রয়েছে A to Z অফ পার্টস অফ স্পিচ কোর্স আর কি। মাত্র 400 টাকায় আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। এখানে আপনারা মাত্র 400 টাকায় পার্টস অফ স্পিচের A to Z পাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স। যারা অংশগ্রহণ করতে চান, এখানে 18-এর মতো ক্লাস হবে, সুপার ডুপার একটা কোর্স পাবেন। যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। মাত্র 400 টাকায় আপনি যা পাবেন, এরকম কোর্স হয়তো এর আগে পেয়েছেন কিনা সন্দেহ আছে। স্যার, নিউ কোনো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছেন কি? সুমন মিয়া ভাই, নিউ কোর্স চালু করতে আমাদের আরো 4 মাস সময় লাগবে, 3 থেকে 4 মাস। এর আগে আমাদের আর স্লট ফাঁকা নাই ভাইজান। হ্যাঁ, আমাদের যেই কোর্সটা রানিং আছে চাইলে এটাতে যুক্ত হতে পারেন। যে ক্লাসগুলো হয়ে গেছে 1 বছর পর্যন্ত রেকর্ডেড থাকবে। ঠিক আছে, এই যে এইটাই আর কি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যে কোর্সটা, চাইলে এটাতে ভর্তি হতে পারেন। আমরা 23শে ফেব্রুয়ারি এই ক্লাসটা চালু করেছিলাম আর কি। কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। তবে এখন যারা ভর্তি হবেন তারা মাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে, যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখে নেই। এই দেখেন, এখানে একটা একদম সহজ একটা কোয়েশ্চেন নিয়ে আমি সলিউশন করে দেখাই, তারপরে আমি আপনাদেরকে একটা দিয়ে দিব। আপনারা লিখে, হ্যাঁ, যারা লিখে আমাকে আগামী কালকের মধ্যে জমা দিতে পারবেন, আমি তাদেরটার রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখেন এখানে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটস। এই যে দেখেন বেকারের যেই হার, আনএমপ্লয়মেন্ট রেটস কিন্তু ইনডিরেক্টলি আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকেই বোঝাচ্ছে। হ্যাঁ, আর ইনক্রিজিং ইন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী পৃথিবীর অনেক দেশে এই যে দেখেন আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের যেই হার, এইটা বেড়ে যাচ্ছে। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম? তাহলে আমাদের সোজা কথা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটস অথবা আনএমপ্লয়মেন্ট প্রবলেম যেটা, এটার কারণগুলো কি বের করতে হবে, প্লাস হোয়াট সলিউশনস ক্যান বি সাজেস্টেড, এটার জন্য আমরা কোন ধরনের সলিউশন সাজেস্ট করতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, সো ডিয়ার, আসেন তাহলে আমরা কোয়েশ্চেন দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা প্রথমে এই প্রশ্নগুলো আসলে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আসলে বা প্রবলেম সলিউশন যদি কোনো কোয়েশ্চেন এসেই থাকে, এইটার ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখবো বা ইন্ট্রোটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নেই। তাহলে ওস্তাদ আসেন, এই যে আমি আপনাদের জন্য এখানে লিখে রেখেছি দ্য স্ট্রাকচার অফ ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন লিখতে গেলে আমরা এটার স্ট্রাকচারটা কি করব দেখেন। ইউ হ্যাভ টু প্যারাফ্রেজ। প্যারাফ্রেজিং নিয়ে আমার একটা বিশাল বড় ক্লাস দেয়া আছে, মানে একটা ক্লাস দেয়া আছে, পুরো ক্লাস। ঠিক আছে, ইউ হ্যাভ টু প্যারাফ্রেজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য কোয়েশ্চেন এট ফার্স্ট। প্রথমে আপনাকে কোয়েশ্চেনের যে প্রথম লাইনটা আছে, প্রথম লাইনটা কি, এই যে এখানে বলা আছে আনএমপ্লয়মেন্ট রেটস আর ইনক্রিজিং ইন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা প্রবলেম বা জনসংখ্যা সমস্যার যে হার, এটা বেড়ে যাচ্ছে। তাহলে এই লাইনটাই আপনি লিখবেন, তবে হুবহু লেখা যাবে না। যদি হুবহু লিখে ফেলেন তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, নাম্বার পাবো না আমরা। তাহলে এই কথাটাই আমরা প্রথমে প্যারাফ্রেজ করব। এরপরে 2 নাম্বারে গিয়ে আমরা যেই কাজটা করব, আমরা কিন্তু দুটো লাইনে লিখবো না, জাস্ট একটা লাইনের পরের লাইনে, মানে দুটো আলাদা আলাদা প্যারা করে লাইন লিখবো না কিন্তু। তাহলে দেখেন আমরা প্রথম লাইনে, ফার্স্ট লাইনে এটা লিখবো, ফার্স্ট লাইন। এরপরে একই প্যারায় এই যে সেকেন্ড লাইনটা লিখবো আমরা, সেকেন্ড লাইন এই আমরা লিখে দিচ্ছি একই প্যারায়। একই প্যারায় মানে এই যে ফার্স্ট লাইনের সাথে একই প্যারায় আমরা আরেকটা লাইন লিখবো। কি লিখবো? আপনাকে কানেক্ট করতে হবে দুটো পার্ট, মানে প্রবলেমের যে পার্টটা এবং সলিউশনের যে পার্টটা, এটাকে আপনি অলদো, দো, হোয়াইল, হোয়ার অ্যাজ, হ্যাঁ, এই শব্দগুলো ব্যবহার করে, হ্যাঁ, এই শব্দগুলো বা লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনি দুটো পার্টকে সংযুক্ত করবেন, করলে আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা আরেকবার দেখে নেই। আমরা এখানে দেখলাম আনএমপ্লয়মেন্ট রেটস আর ইনক্রিজিং বা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ ইনক্রিজিং। এই যে বেকারত্বের সমস্যাটা যে বাড়ছে, এটার কারণটা কি? বাংলাদেশে না, কিন্তু বিশ্বব্যাপী। আর এটার জন্য সলিউশন কি? মাথায় রাখবেন, আপনাকে কম করে হলেও 3টা কজ এবং কম করে হলেও 3টা সলিউশন দিতে হবে। হ্যাঁ, অনেক বেশি সলিউশনে যাব না আপনার। ঠিক আছে, অনেক বেশি প্রবলেম এবং সলিউশনে গেলে আপনি সময় কুলাতে পারবেন না, ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, তাহলে আসেন আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে প্রশ্নের ফার্স্ট লাইনটা। আমি আরেকবার দেখাই, প্রশ্নে কি লেখা আছে? আনএমপ্লয়মেন্ট রেটস আর ইনক্রিজিং ইন মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
আচ্ছা, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী, ঠিক আছে। ম্যানি কান্ট্রিজ তো বুঝতেই পারতেছেন, ইনক্রিজিং মানে বাড়তেছে, আনএমপ্লয়মেন্ট রেট এটা তো বুঝতেই পারছেন। এইবার আসেন, তাহলে আমি আপনাদের জন্য একটা মডেল ইন্ট্রোডাকশন লিখে দিয়েছি, হ্যাঁ, এটাকে টেমপ্লেটও বলতে পারেন, হ্যাঁ, মডেল ইন্ট্রোডাকশন একটা লিখে দিয়েছি। দেখেন কিভাবে চমৎকার ওয়েতে আমরা এটাকে কাজে লাগায় একটা সুন্দর সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখতে পারি। তো আপনার কাজ হচ্ছে আপনি এই কথাটা লিখতে পারেন, ইটস ফ্যাক্ট দ্যাট, ইটস আ ফ্যাক্ট দ্যাট, ইটস ট্রু। দেখেন আ ফ্যাক্ট লিখবেন, আ ট্রু কিন্তু লেখা যাবে না, ইটস আ ট্রু না, কিন্তু ইটস ট্রু দ্যাট। তারপর দেখেন ইটস অ্যান এভিডেন্ট ডেট লেখা যাবে না। আপনি যদি ফ্যাক্ট লেখেন তাহলে এ লিখবেন, আর যদি ট্রু লেখেন বা এভিডেন্ট লেখেন তাহলে কিন্তু এ বা অ্যান লেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো, ইটস আ ফ্যাক্ট দ্যাট, ইটস ট্রু দ্যাট, ইটস এভিডেন্ট দ্যাট many countries worldwide, এই যে দেখছেন, খেয়াল করেন এখানে তারা কি বলেছিল, many countries around the world, many countries around the world। আমরা কি করলাম, আমরা এখানে লিখলাম many countries worldwide। এই যে দেখেন এখানে প্যারাফ্রেজ করে ফেলেছি। এরপরে দেখেন এখানে কি ছিল, unemployment rates are increasing। আমরা এখানে কি করলাম, আর এক্সপেরিয়েন্সিং। এখন প্রশ্ন হচ্ছে কি ভাই এখানে আর কেন আসলো, কেন আসলো, কারণ ভাই মেনি কান্ট্রিজ, দেশ তো একটা না, ঠিক আছে। আর এক্সপেরিয়েন্সিং, এইবার দেখেন এখানে বলা হচ্ছিল রেটস আর ইনক্রিজিং। আমরা এই কথাটাই কি বলেছি, দেখেন আমরা এই কথাটাকেই বলেছি রাইজ ইন আনএমপ্লয়মেন্ট রেটস। তার মানে ভাই ওইখানে যা বলা হয়েছিল এই কথাটাই আমি ঘুরায় বললাম। জাস্ট আমি একটু মজা করেই বলি আর কি, আমি যদি আগে বলতাম যে আই লাভ ইউ, এখন বলতেছি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, দ্য লাইন ইজ সিমিলার, মানে মিনিং ইজ সিমিলার বাট টু লাইনস আর ডিফারেন্ট। ওকে, মিনিংটা একই রকম বাট দুটো লাইন আপনার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে। ঘটনাটা এরকমই আর কি। এতটুকু বোঝা গেছে কিনা একটু কমেন্ট করুন তো প্লিজ। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন দয়া করে এই অসাধারণ লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ। আচ্ছা তাহলে আসেন, দেখেন আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। এইবার আমাদেরকে কি বলা হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা প্যারাফ্রেজ করব। এইবার দ্বিতীয় পার্টে গিয়ে আমরা প্রবলেম এবং সলিউশনটাকে দৌ অল দৌ দিয়ে যুক্ত করব। আমরা দৌ দিয়ে, অল দৌ দিয়ে, হোয়াইল দিয়ে, হোয়ারএস দিয়ে যুক্ত করতে পারি। হ্যাঁ, আচ্ছা আসেন আমরা একটু যুক্ত করে দেখি। আচ্ছা তাহলে দেখেন এইবার আপনি এই লাইনটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে পারেন। হ্যাঁ, একবারে মুখস্থ করে ফেলেন, অল দৌ, চাইলে এখানে লিখতে পারেন দৌ। দেয়ার আর মেনি রিজনস। হ্যাঁ, এই এতটুকু কথার পেছনে দেখেন ওরা যদি বলে কজেস, তাহলে আমরা কজ না লিখে রিজন লিখবো, ঠিক আছে। আপনি যে ওয়ার্ড মিনিং জানেন এগুলো বুঝাইতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন ওরা যদি বলে কজেস, আমি বারবার কজেস লিখবো না, আমি লিখলাম রিজনস। মানে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে, আমরা যে ভোকাবুলারি জানি, আমাদের যে লেক্সিক্যাল রিসোর্স খুব ভালো, এটা আমাদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, আমরা যে লেক্সিক্যাল রিসোর্সের দিক থেকে এগিয়ে আসি এটা বুঝাইতে হবে। ওকে, তাহলে দেখেন ম্যানি কজেস বিহাইন্ড দিস ইস্যু। এই যে দেখেন আমরা কিন্তু এখানে প্রবলেমটা বললাম না, প্রবলেম না বলে আমরা কি বললাম, ইস্যু। তাহলে ম্যানি, দেয়ার আর ম্যানি রিজনস, অলদো দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড দিস ইস্যু, বিহাইন্ড দিস ইস্যু, আর বিহাইন্ড দিস ইস্যু না বলে বলতে পারেন অলদো দেয়ার আর ম্যানি রিজনস রেসপন্সিবল ফর দিস। এখানে সমস্যাটার নাম বলবেন, এইখানে আপনি বলতে পারেন সাম, তবে বেটার হবে 3 বলে দিলে আর কি, কারণ আমরা 3টা সমস্যার সমাধান করছি। তাহলে 3টা সমস্যা বলবো, 3 রিমেডিজ, 3 রিমেডিজ বলতে পারি, 3 মেজার্স, 3 রিকমেন্ডেশনস, 3 সলিউশনস, alternatives can be made, can be proposed, can be prescribed, can be, আপনি এখানে চাইলে লিখতে পারেন suggested to cope with this problem or this issue। বোঝা গেছে কিনা বাবা, একটু বলতে হবে। হ্যাঁ, আশা করি বুঝছেন। তা আমি দেখেন আপনাদেরকে এই সেম জিনিসটাই আরেকটা প্রশ্ন থাকলে আমরা সেখানে এই কাজটা করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, এখানে বলা হচ্ছে দেখেন, the environment is being polluted by various forms of waste produced by humans। তাহলে আমরা এখানে বলতে পারি it is evident that, it's a true fact that, it's apparent that এইবার দেখেন the environment is being polluted, এটাও লিখতে পারেন, অথবা লিখতে পারেন our environment is being adulterated with various types of waste product। দেখেন কাজ হয়ে গেছে কিন্তু, মানে আমরা ওই কথাটাই বলতেছি, জাস্ট একটু ঘুরায় বলতেছি। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি কি করবেন, এই যে প্রশ্নের যে ফার্স্ট লাইনটা আছে এই লাইনটাকে প্যারাফ্রেজ করবেন। অনেক ওয়েতে প্যারাফ্রেজটা করা যায়, আমি আপনাদেরকে প্যারাফ্রেজিং নিয়েই
ক্লাস নিয়েছি, জাস্ট দেখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। এরপরে আমরা কি বলতে পারি, অলদো দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস প্রবলেম, এখানে যেহেতু প্রবলেম দেয়া আছে আমরা ইস্যু বলতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখেন, 3 পসিবল সলিউশন ক্যান বি সাজেস্টেড টু ট্যাকেল ইট। এরকম করে দেখেন আমরা খুব ইজিলি বলতে পারি। তো আমরা যে কোনো সমস্যা নিয়ে, আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনারা এইটা কাজে লাগায় আমাকে আরেকটা লিখে দিবেন। ওকে, তাহলে আমাদের দেখেন এই যে ইন্ট্রোডাকশন লেখা শেষ, কিন্তু আমরা ইন্ট্রো লিখে ফেলছি। এইবার দাদা ইন্ট্রো লেখা হয়ে গেলে, এই যে ইন্ট্রোডাকশন যেহেতু লিখে ফেলছি, এখন আমাদেরকে বডি প্যারাগ্রাফ লিখতে হবে। তো দেখেন আমরা সরাসরি বডি প্যারাগ্রাফ লিখতে যাব না। আমরা যদি সরাসরি বডি প্যারাগ্রাফটা লিখতে যাই তাহলে আমাদের ঝামেলাটা হবে কি, আমরা লিখবো আবার আটকে যাব। এই জন্য আপনাকে কি করতে হবে, একটু ব্রেইন স্টর্মিং করতে হবে। তো ব্রেইন স্টর্মিংটা কি, দেখেন ব্রেইন স্টর্মিংটা হচ্ছে গিয়ে আপনি যা লিখবেন সেটা আগে থেকে প্ল্যান করা, অথবা আপনি বলতে পারেন প্ল্যানিং ফর বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের আপনি প্ল্যানিং করবেন। তো আপনি যে কাজটা করতে পারেন, খাতার একদম একটা কোণাতে বা কোনো একটা জায়গায় আপনি প্রয়োজনে পেন্সিল দিয়ে লিখে নিলেন বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে। আপনি প্রয়োজনে পেন্সিল দিয়ে লিখে নিলেন বডি প্যারাগ্রাফ 1। এখানে আপনি শুধু কারণগুলো লিখবেন, আর আরেক পাশে আপনি লিখে রাখলেন বডি প্যারাগ্রাফ 2, এখানে সলিউশন গুলো লিখে রাখলেন। মাথায় রাখেন ভাই, আল্লাহর ওয়াস্তে মনোযোগ সহকারে দেখেন, আপনি যেই প্রবলেম দিবেন, অনেকে করে কি ভাই জানেন, অনেকে প্রবলেম দেয় 3টা, সলিউশন দেয় 3টা, তবে উনি প্রবলেম যা দিয়েছিল সলিউশন দিয়েছে অন্য সমস্যা। বুঝতে পারছেন তো? উনি বলতেছে যে ভাই আমার মাথা ব্যথা, ঠিক আছে, তাহলে মাথা ব্যথা আপনি যদি মলম লাগান, ঝান্ডু বাম লাগান, মাথায় লাগাবেন। তো ভাই আপনার মাথা ব্যথা, আপনি পিঠে ঝান্ডু বাম লাগালে কি কাজ হবে? তাহলে আপনারা মাথায় রাখতে হবে, আপনাকে এখানে যেই কাজটা করতে হবে, আপনি যেই প্রবলেমটা দেখাবেন ঠিক সেই প্রবলেমটার সমাধানই আপনাকে অপর অংশে গিয়ে শো করতে হবে। তাহলে দেখেন আমি আনএমপ্লয়মেন্ট প্রবলেমের একটা কারণ দেখিয়েছি। কারণটা কি? লিমিটেড জব সেক্টরস। ভাই পৃথিবীর বিভিন্ন দেশে জব সেক্টর গুলো লিমিটেড। এখন জব সেক্টর যদি লিমিটেড হয়, ভাই আপনি বাংলাদেশের প্রেক্ষাপটও যদি চিন্তা করেন, যদিও আমরা এখানে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করতে পারবো না, কারণ এখানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার নিজেকে একজন ইউনিভার্সাল স্টুডেন্ট বা ইউনিভার্সাল রাইটার চিন্তা করতে হবে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখানে একটা সমস্যা পেলাম, লিমিটেড জব সেক্টরস। তাহলে জব সেক্টর যেহেতু লিমিটেড, তার মানে কি? তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র যেই ব্যক্তিগতভাবে বা আত্মনির্ভরশীল হওয়া যায় এরকম কোনো প্রতিষ্ঠান চালু করতে হবে বা এরকম কোনো কাজকর্ম করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই লিমিটেড জব সেক্টর, তো আমরা এখন চাইলে তো জব সেক্টর বাড়াইতে পারবো না। তাহলে এক্ষেত্রে সমাধান কি করা যায়? আমরা এখানে বলতেছি সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, অর্থাৎ এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো আছে, ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো আছে বা কুটির শিল্প বলেন, বা যারা যারা ওই ব্যক্তিগত উদ্যোগে যারা ছোট বা মাঝারি টাইপের কোনো উদ্যোগ নিয়েছে তাদেরকে সহায়তা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন সমস্যা যা ছিল সমাধান কিন্তু সেই সমস্যাটাই আসছে। 2 নম্বরে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের আরেকটা কারণ হলো ল্যাক অফ স্কিলড পিপল। ভাই এখন ধরে নেন, এই যে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের অনেক কাজের জন্য বাংলাদেশিদেরকে দিয়ে হয় না, আমাদের আনতে হচ্ছে ইন্ডিয়ানদেরকে, আনতে হচ্ছে চাইনিজদেরকে, আনতে হচ্ছে আরেকজনকে। তাহলে ভাই এখন আমার দেশে তো লোক নাই, ঠিক আছে, স্কিলড পিপল নাই। স্কিল মানুষ যদি না থাকে তাহলে আপনি তাকে জব দিবেন কেমনে ভাই? সম্ভব না তো। বুঝতে পারছেন তো বিষয়টা? এরকম আর কি। যেমন ধরে নেন আমি এই আমাদের প্রতিষ্ঠানে আমরা ধরে নেন 2 জন আইটি স্পেশালিস্ট রাখবো বা আইটি অফিসার রাখবো। এখন ধরে নেন যেই লোকটা কম্পিউটারে টাইপও করতে পারে না, যে স্কিলড না, আমি কি তাকে আইটি স্পেশালিস্ট হিসেবে আমার প্রতিষ্ঠানে নেব না? হ্যাঁ, এইটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, মোহাম্মদ ওলিউল্লাহ ভাই 2টা ভালোবাসা দিয়েছেন, আপনার জন্য ভালোবাসার উপরও কিউব থাকলো ভাই। তাহলে ল্যাক অফ স্কিল পিপল যেহেতু নাই, এখন তাহলে কি করতে হবে ভাই? আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস নিতে হবে। ওকে, এই যে স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নিতে হবে বা মেজার্স নিতে হবে। তার মানে দেখেন আমি যেই সমস্যা দেখাইছি, আমি আমার বডি প্যারাগ্রাফে যেই সমস্যা দেখাচ্ছি, আমি দেখেন বডি প্যারাগ্রাফ 1 এ যেই সমস্যা দেখাইছি, বডি প্যারাগ্রাফ 2 তে গিয়ে সেই সমস্যার সমাধান করব। তবে আমরা চাইলে 3টা বডি প্যারাগ্রাফ নিতে পারি। প্রথম বডি প্যারাগ্রাফে আমরা লিমিটেড জব সেক্টরের কথা বলে ওইখানেই সমাধান দিয়ে দিতে পারি। ওকে, আবার খেয়াল করেন দ্বিতীয় বডি প্যারাগ্রাফে আমরা ল্যাক অফ স্কিল পিপল বলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ওইখানেই সমস্যাটার সমাধান দিতে পারি, ঠিক
ঠিক আছে। মিন্টু ইংরেজি সাহিত্য ভাই বলছেন, স্যার আপনার কাছে ইংরেজি পড়ে আমি সহকারী শিক্ষক, ইংরেজি নিবন্ধন রিটেন পাস করেছি, ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা। জাযাকাল্লাহ মিন্টু ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার আয় রোজগারে বরকত বাড়ায় দেখ। আচ্ছা, শাহিনুর শিহাব ভাই বলতেছেন ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলেন, চায়না থেকে পুরা টিম আসতেছে। ভাই ওনার সম্পর্কে বলার মতো আসলে বলে শেষ করা যাবে না, ঠিক আছে। আমরা তার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, ঠিক আছে। আচ্ছা চলে আসি 3 নাম্বার। এইখানে বলা হচ্ছে দেখেন, আমরা জাস্ট আনএমপ্লয়মেন্ট প্রবলেমের মানে অনেকে যে চাকরি পাচ্ছে না, এইটার আমরা আরেকটা কজ দেখাচ্ছি। হ্যাঁ, যদিও এটাকে একটু অফবিট মনে হবে, একটু ডিফারেন্ট মনে হবে যে ভাই এইরকম সমস্যা তো মানুষ বলে না, ঠিক আছে, বাট আমরাও সেটা বলেছি। দেখেন, inadequate ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। ভাই কমিউনিকেশন ফ্যাসিলিটিস যেহেতু ভালো না সেজন্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে। আপনি বলতে পারেন ভাই এইটা আবার কেমনে, এটা কেমনে ভাই? ভাই এই যে দেখেন, দেখবেন অনেক গ্রাম অঞ্চলে অনেক ইয়াং ছেলে পেলে আছে, আবার দেখা গেছে অনেকে অশিক্ষিত বলেন বা আধা শিক্ষিত বলেন, অনেক মানুষ আছে যারা দেখা গেছে চাইলেও ঢাকায় এসে কাজ করতে পারছে না, ঠিক আছে, তার অনেক সময় লাগতেছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ভালো না, আবার দেখা গেছে অনেক বা তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা নাই। তারা চাইলেও একজন মানুষ দেখা গেছে ধরে নেন আপনার সেই কুড়িগ্রাম থেকে এসে ঢাকায় কাজ করে, উনি ঢাকায় কাজ করে যেই টাকা পাবে সেই টাকায় সে ঢাকায় থাকবে, চলবে কেমনে? এই যে দেখেন, হ্যাঁ, আবার উনি যে সকালবেলা এসে কাজ করে রাত্রে চলে যাবে, এটাও তার পক্ষে সম্ভব না। তার মানে কি, এইটাও কিন্তু আনএমপ্লয়মেন্ট প্রবলেমের আরেকটা কারণ। আমি ধরে নেন যেমন আমি আসি মিরপুরে, আমি এখান থেকে চাইলেও, মিরপুর থেকে চাইলেও আমি নারায়ণগঞ্জে গিয়ে বা নরসিংদীতে গিয়ে আমি একটা কাজ করতে পারতেছি না, কারণ আমি জ্যামে পড়তেছি, আমি ঝামেলায় পড়ে যাইতেছি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে ভাই ট্রান্সপোর্ট সিস্টেমের সমস্যা, কমিউনিকেশন ফ্যাসিলিটি এত ভালো না, আবার দেখা গেছে মনে করেন আমরা সময় মতো মেইল করতে পারতেছি না, চিঠিপত্র পাঠাইতে পারতেছি না, যোগাযোগ ব্যবস্থা ভালো না, এই জন্য চাকরি বাকরি থাকতেছে না, ঠিক আছে। দেখা গেছে আমি টাইমলি পৌঁছাতে পারতেছি না। তাইলে আমাকে যেই কাজটা করতে হবে এই ক্ষেত্রে, ইমপ্রুভিং ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। তার মানে দেখেন, যেই সমস্যা তার সমাধান, যে সমস্যা বলছি তার সমাধান, যে সমস্যা বলছি তার সমাধান। ঠিক এইভাবেই আপনি যদি জাস্ট এইবার বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে গিয়ে একটু লাইনটা বলার পরে একটা লাইন একটা করে ব্যাখ্যা দিবেন, ঠিক আছে, সাথে একটু এক্সাম্পল দিবেন, এক্সপ্লেইন করবেন, ব্যাস কাজ শেষ। তাহলে আমরা প্রবলেম বলবো, আমরা এটাকে এক্সপ্লেইন করব, প্লাস আমরা এক্সাম্পল দিব। যদি একবারে না পারেন, জাস্ট যে আমি যেটা করাচ্ছি এটা লিখে রাখেন, তাইলেই হবে। তাইলে বাবা, এবার আমরা বডি প্যারাগ্রাফ 1 এ চলে গেছি। আমরা এখানে জাস্ট এই যে প্রবলেমটার বা এই সমস্যাটার কজ গুলো কি কি, প্রবলেম গুলো কি কি, সেটা আমরা বলবো। দেখেন তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমরা যে সমস্যাগুলো বলেছি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করতে হবে প্লিজ। আচ্ছা, তাইলে দেখেন, তাহলে আমরা কিন্তু 3টা প্রবলেম বলেছিলাম, আবারও বলি, আমরা কিন্তু 3টা প্রবলেম বলেছি, ঠিক আছে। প্রবলেমগুলো কি কি ছিল? প্রথমটা ছিল জব সেক্টর কম, দ্বিতীয়টা ছিল ল্যাক অফ স্কিল পিপল, 3 নাম্বারটা ছিল ট্রান্সপোর্ট সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেমের সমস্যা। তাহলে দেখেন আপনারা ঠিক এইভাবেই, ঠিক আছে, ঠিক এভাবেই লাইনগুলো লিখে নিতে পারেন। আব্দুল আজিজ ভাই ধন্যবাদ ভাইজান। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। দেখেন, তাহলে আমরা কি বলি, there are several reasons behind unemployment problem. আনএমপ্লয়মেন্ট প্রবলেমের মধ্যে বেশ কিছু কারণ রয়েছে। ওয়ান অফ দা, এই যে দেখেন, আমরা জানি ওয়ান অফ দার পরে যে নাউনটা থাকে সেটা কিন্তু সবসময় প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। ওয়ান অফ দা মেজর প্রবলেমস, ইস্যুস, রিজনস অর কজেস ইজ। এখন আবার অনেকে বলতে পারে ভাই কজেস লেখার পরে ইজ লিখলেন কি জন্য? ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল, ওয়ান অফ দার পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হলেও আপনাকে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার লিখতে হবে। থ্যাংক ইউ মাসুদ পারভেজ ভাই। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। দেখেন, ওয়ান অফ দ্য মেজর রিজনস অর কজেস ইজ লিমিটেড জব সেক্টরস ইন দ্য কান্ট্রি। এই যে দেখেন বললাম, একটা সমস্যা হচ্ছে, অন্যতম মেজর একটা সমস্যা হচ্ছে গিয়ে, হ্যাঁ, কান্ট্রি, এখানে আসলে কান্ট্রি না লিখে ইন দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড লিখলে আরো বেটার হবে। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ওকে। আচ্ছা, তাহলে বিশ্বব্যাপী দেখেন বিভিন্ন যে দেশগুলো আছে, এই দেশগুলোতে লিমিটেড জব সেক্টর থাকায় সমস্যা হচ্ছে। এইবার দেখেন, এইবার আমরা একটু ব্যাখ্যা করছি এই লাইনটাকে, কি সেটা, বিকজ অফ পভার্টি অ্যান্ড রিসোর্স রেস্ট্রিকশনস। দেখেন, দারিদ্র বা দরিদ্রতা এবং এই যে রিসোর্স বা উৎসগত সমস্যা থাকার কারণে মোস্ট অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বেশিরভাগ দেশগুলোই ক্যান নট, মাথা রাখবেন ক্যান নটকে একসাথে লাগায় লিখতে হয়, ক্রিয়েট সাফিসিয়েন্ট জব সেক্টরস ফর দ্য আনএমপ্লয়েড
পিপল। তাহলে দেখেন এই যে দারিদ্রতা এবং রিসোর্স রেস্ট্রিকশনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশগুলো তাদের যে আনএমপ্লয়েড পিপল আছে অর্থাৎ কর্মহীন যে মানুষগুলো আছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ জব সেক্টর তৈরি করতে পারছে না। আমরা যা সমস্যা বললাম একটা, ঠিক আছে? তাহলে প্রথমে সমস্যাটা বলছি এবং এটা একটু হালকা একটু ব্যাখ্যা করছি, ঠিক আছে? এইবার দেখেন তাহলে একটা সমস্যা শেষ, এবার আমরা আরেকটা সমস্যা। তাহলে দেখেন প্রথমে ওয়ান অফ দা বলেছিলাম, এবার নাদার বলছি। আমরা মাথায় রাখবেন অ্যানাদার এই যে ডিটারমিনারটা এর পরের নাউন সবসময় সিঙ্গুলার হয়, ঠিক আছে? অ্যানাদার সিগনিফিক্যান্ট ইস্যু, অ্যানাদার সিগনিফিক্যান্ট রিজন, অ্যানাদার সিগনিফিক্যান্ট কজ। মাথায় রাখবো আমরা প্রথমবার যদি কজ লিখি পরের বার রিজন লিখবো, ঠিক আছে? প্রথমবার যদি রিজন লিখি পরের বার কজ লিখবো। এখানে ওয়ান অফ দা থাকার কারণে রিজনস বা কজেস হয়েছে, ইস্যুস হয়েছে। এখানে কিন্তু অ্যানাদার থাকার কারণে সিঙ্গুলার হচ্ছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই, এগুলোই আপনার মার্ক কমবে নাকি বাড়বে ঠিক করে দিবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, ইজ আরেকটা কারণ হচ্ছে ল্যাক অফ স্কিল পিপল, স্কিল মানুষের অভাব, দক্ষ লোকের অভাব। এই যে দেখেন এইবার আমরা একটু ব্যাখ্যা করতেছি হালকা করে। সামটাইমস ডিফারেন্ট ইনস্টিটিউশনস অর কোম্পানিজ, ঠিক আছে, ডু নট ফাইন্ড, তারা খুঁজে পায় না, স্কিল পিপল অর এক্সপেরিয়েন্সড পিপল অ্যাভেলেবল ইন দেয়ার কান্ট্রি, অর ইভেন আপনি এখানে দেয়ার কান্ট্রিজও লিখতে পারেন। মাঝে মাঝে বিভিন্ন কোম্পানিগুলো তাদের দেশে দক্ষ লোক খুঁজে পায় না, দক্ষ লোক পাওয়া যাইতেছে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আপনি চাইলে এখানে ফর দিস রিজন লিখতে পারেন। দেখেন এই জায়গাগুলোতে কিন্তু লিঙ্কিং ওয়ার্ডও লিখতে হবে আপনাকে, হ্যাঁ। কোহারেন্স এন্ড কোহেজন এগুলো কিন্তু মেনটেন করতে হবে। দোজ, এই কারণে দোজ হু আর নট স্কিলড, যারা স্কিলড নয়, দক্ষ নয়, তারা রিমেইন জবলেস অ্যান্ড দে ইনক্রিজ দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট। তারা কি করে, এই যে আনএমপ্লয়মেন্টের রেটটা বাড়ায় দেয়। দেখছেন আমি সমস্যাটা বলে সুন্দর করে একটা লাইনে ব্যাখ্যা করছি। তার মানে দেখেন আমরা প্রথমে বললাম ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, অ্যানাদার রিজনস। এইবার আমরা বললাম মোরওভার, বিসাইড। এই যে দেখেন মোরওভার বা বিসাইড দিয়ে আমি আরেকটা সমস্যাকে কানেক্ট করলাম, ঠিক আছে? এবার আমরা কি বলবো, ফর ইনঅ্যাডিকুয়েট ফ্যাসিলিটিস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন এবং মানে যোগাযোগ ব্যবস্থা এবং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যেগুলো, এইটার ইনঅ্যাডিকুয়েসি বা অপর্যাপ্ততার কারণে দ্য রুরাল পিপল, খেয়াল করছেন রুরাল পিপল বলে ফেলছি কিন্তু, দ্য রুরাল পিপল হু আর নট এনগেজড ইন রিজিওনাল ওয়ার্ক, যারা স্থানীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারছে না, তারা ক্যানট গো ফার ফর জব, তারা দূরে চাকরির জন্য যাইতে পারতেছে না, অ্যান্ড রিমেন আনএমপ্লয়েড, এই জন্য তারা কি করতেছে, আনএমপ্লয়েড থাকতেছে। দেখছেন আমি তিনটা কারণ বলছি, বলার পরে একটু করে হালকা করে আমি ব্যাখ্যা দিয়েছি, ওকে, একটু হালকা করে ব্যাখ্যা দিয়েছি। আরিফুল ইসলাম ভাই বলছেন ক্লিয়ার স্যার, বাট ম্যাক্সিমাম ক্লাস কন্টিনিউ করতে পারি না নেট প্রবলেমের জন্য। ভাই পরবর্তীতে দেখে নিন প্লিজ, হ্যাঁ। এই যে দেখছেন তাহলে কিন্তু আমার বডি প্যারাগ্রাফ 1 এর কাজ শেষ। এই বডি প্যারাগ্রাফ 1 এ আমি কিন্তু চাইলে এটাকে 3টা বডি বানাইতে পারতাম। বডি প্যারাগ্রাফ 1 এ ওই যে প্রথম কারণটা বলে কিভাবে সলিউশন করা যায় এটা দিতে পারতাম, বডি প্যারাগ্রাফ 2 তে দ্বিতীয় কারণটা বলে সলিউশন দিতে পারতাম, বডি প্যারাগ্রাফ 3 তে তৃতীয় কারণটা বলে সলিউশন দিতে পারতাম। বাট আমরা চাচ্ছি যে না, প্রবলেমগুলো একদিকে রাখবো, সলিউশনগুলো একদিকে রাখবো। আরেকবার বলি, যারা আমাদের A to Z প্যাটস অফ স্পিচ কোর্স সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা মাত্র 400 টাকায় এই কোর্সের 18টা ক্লাসে যা শিখবেন ইনশাআল্লাহ 180 ক্লাসে হয়তো ওইভাবে শেখেন নাই, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে। আর যারা আইএলস, হ্যাঁ, স্পেশালি রিডিং রাইটিং এর জন্য যারা বেশি স্ট্রাগল করছেন, যাদের বেসিক ভালো না, তারা আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হতে পারেন। যারা BCS এর রিটেন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। যারা NTRC এর স্কুলের রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। যারা ফ্রিল্যান্সিং করেন তারা এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। প্লাস যারা একাডেমিক, বিশেষ করে যারা অ্যাডভান্স লার্নার বা যারা HSC এর স্টুডেন্ট, তারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। আর যদি অ্যাডভান্স লার্নার হন তাহলে SSC এর স্টুডেন্টরা এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের টপ একটা কোর্স। তবে ভাই তাদের এই কোর্সে যুক্ত হওয়ার দরকার নাই যারা 2 মাস 3 মাসে ফুল কোর্স শেষ করে ফেলতে চাইবেন। আমি যদিও এটা 4 মাসে শেষ করতে চাইছি, বাট এটা আমার 5 থেকে 6 মাস লাগবে। আমি একদম আস্তে আস্তে হাই লেভেলের দিকে যাচ্ছি, ঠিক আছে ডিয়ার? আচ্ছা, আমাদের এই কোর্সটার কোর্স ফি মাত্র 1500 টাকা। তবে হ্যাঁ, আগামী কয়েকদিনের জন্য আমরা 1100 টাকা এই কোর্সটাতে ভর্তি নিচ্ছি। যারা যুক্ত হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। যারা মানে বাংলাদেশের বাইরে, ভারত বা অন্যান্য দেশ থেকে যুক্ত হতে চান তারাও চাইলে যুক্ত হতে পারবেন,
ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেম বলা হয়ে গেছে। এইবার আমরা সলিউশনে যাব। ওকে, এইবার আমরা সলিউশনে যাচ্ছি। আসেন তাহলে দেখেন, আমরা যেহেতু তিনটা সমস্যা বলছি, আমরা তিনটা সমস্যার তিনটা সমাধান দিব। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আপনি চাইলে বলতে পারেন দ্য ইনক্রিজিং রেট অফ আনএমপ্লয়মেন্ট ক্যান বি সলভড আর ক্যান বি রিডিউসড, মানে এখানে যেটা দরকার আর কি, সলভ লিখতে পারেন, এখানে রিডিউসড লিখতে পারেন, মানে আমাদের যেটা প্রয়োজন, এখানে মিটিগেটেড লিখতে পারেন। ওকে, ইফ সাম, আমরা এখানে সাম বলবো না, আমরা তিনটা বলছি, সো আমরা তিন নিচ্ছি। if 3 steps, 3 measures, okay, are taken or are followed, যে কোনো একটা নিতে পারেন। তাহলে আমরা এখানে কি বলতেছি যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে তবে বেটার হবে গিয়ে আপনি এইখানে শুরু করবেন হাউএভার দিয়ে। হাউএভার দিয়ে মানে আমরা আগে প্রবলেম বলছি, এবার কিভাবে সমস্যার সমাধান করা যায়। ইট ডিজার্ভস 8 ব্যান্ড অর মোর দ্যান 8। দেখছেন আমাদের মাসুদ পারভেজ ভাই কিন্তু আপনাদের এই আইএলস নিয়ে সে অনেক দিন থেকে কাজ করতেছে। আপনারা যারা হেল্প চান মাসুদ পারভেজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, মাসুদ পারভেজ ভাই বিশেষ করে লিসনিং এ আপনাদেরকে যে দুর্দান্ত টিপস এন্ড ট্রিক্স দিবে, এটা ভাই অনেক অনেক সিনিয়র টিচারের চাইতেও আপনি অনেক হেল্প পাবেন। হ্যাঁ, আমাদের আরেক ভাই আছে সুমন ওয়াজেদ ভাই, আজকে ভাই সাইলেন্ট আছে আর কি। হ্যাঁ, ওনারা কিন্তু মানে সাইজে ছোট মনে হবে, ওই যে ছোট মরিচের ঝাল বেশি। ঠিক আছে, আচ্ছা। আর আপনারা ওই 2 মাস পরে মাসুদ পারভেজ ভাইকে আমাদের সাথেই পাবেন, আমাদের প্রতিষ্ঠানেই পাবেন, যাদের লিসনিং রিলেটেড প্রবলেম বেশি, যে কোনো প্রবলেম আপনারা হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2 মাস পর থেকে আবাসিক কোর্স চালু করছি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখেন বাবা, আমরা হাউ এভার বলে শুরু করলাম। আপনি চাইলে এখানে বলতে পারেন নেভারদালেস। আপনাদেরকে আমি যখন নেক্সট ডে একসাথে পিডিএফ দিয়ে দেবো, তখন আমি এটা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ মাসুদ পারভেজ। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বললাম, এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা, হাউএভার, নেভারদালেস, নানদালেস, যে কোনো একটা কিছু লিখতে পারেন। হ্যাঁ, নেভারদালেস, নানদালেস, এগুলো মূলত আগে যা বলছি তার ব্যতিক্রম বা বিপরীত কিছু বোঝানোর জন্য। তো আমরা আগে প্রবলেম বলছি, এখন তো সেটা সমাধান বলতেছি, তাই না? সো আমরা এটা এখন লিখবো আর কি। দেখেন ফার্স্টলি, এইবার দেখেন আমরা ওই যে প্রথম যে সমস্যাটা বলেছিলাম, আমরা এবার এটা সমাধান দিচ্ছি। আমরা কি বলতেছি, সাপোর্টিং স্মল and medium enterprises can be effective solution to unemployment problem। এইবার আমরা কি বলতেছি ভাই, এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে আমরা যদি সলিউশন করতে যাই, এই ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে এটা একটা সমাধানের পথ হতে পারে। তারপর আমরা একটা হালকা করে ব্যাখ্যা দিচ্ছি, ইট উইল হেল্প দ্য স্মল এন্টারপ্রেনার্স টু কন্টিনিউ দেয়ার বিজনেস স্মুথলি। এতে করে কি হবে, যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে, উদ্যোক্তা আছেন, তারা স্মুথলি তাদের কাজটা চালাতে পারবে। আপনি চাইলে এখানে আরেকটা লাইন দিতে পারেন, and unemployment problem will be solved। ঠিক আছে, আচ্ছা, টু সাম এক্সটেন্ট, কিছু ক্ষেত্রে সলভ হয়ে যাবে, দরকার নেই আমরা এই লাইনটা দিয়েছি, এনাফ। এইবার দেখেন সেকেন্ডলি, তাহলে প্রথম সমস্যার সমাধান হয়েছে। এইবার দ্বিতীয় সমস্যাটা কি ছিল আমাদের, আমরা দ্বিতীয় সমস্যাটা বলেছিলাম ল্যাক অফ স্কিল পিপল, এবং সেটা আমরা ব্যাখ্যা করেছি যে এখানে আইসা। এখন আমরা যে কাজটা করব, এই দ্বিতীয়ত দ্য গভর্নমেন্টস কেন বলা হলো, কারণ এই দেখেন কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আছে, দ্য গভর্নমেন্টস এন্ড দ্য এনজিওস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস শুড টেক নেসেসারি ইনিশিয়েটিভস, তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, টু ট্রেন দ্য আনস্কিলড পিপল, এই অদক্ষ লোকগুলাকে যাতে ট্রেনিং দেওয়া যায়, সো দ্যাট, যাতে করে, দেখছেন এই যে আপনার এই বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 বা যদি 3টা লেখেন, এইখানে কিন্তু আপনার সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের কম্বিনেশন হতে হবে। এতে করে ভাই আপনার ব্যান্ডটা বাড়বে, আপনার মার্কিংটা বাড়বে। ওকে, আচ্ছা, সো দ্যাট, যাতে করে দে ক্যান মিট আপ দ্য ডিমান্ড অফ দ্য ডিফারেন্ট কোম্পানিজ, যাতে করে তারা বিভিন্ন কোম্পানির ডিমান্ডটাকে পূরণ করতে পারে। ফাইনালি, improving transport and communication system can help the unemployed people to move to other areas, অন্য জায়গাগুলোতে যেতে, for jobs, চাকরির জন্য, and thus they can find jobs and work, এতে করে তারা কাজকর্ম খুঁজে পেতে পারে। আমরা লাইনটাকে আরেকটু বড় করতে পারতাম, বাট দেখেন এখানে আমাদের কাজ শেষ করে দিলাম। এইবার আমরা আপনাদেরকে কনক্লুশন, হ্যাঁ আমরা অনেকে শন বলি,
হচ্ছে কনক্লুশন। এই কনক্লুশনটাতে আমরা আসলে কি করব দেখেন, কনক্লুশনটাতে আমরা যেই কাজটা করব, এই যে দেখেন এইখানে কিছু ফ্রেজ দেয়া আছে, যেমন আপনি বলতে পারেন টু সাম আপ, ইন শর্ট, টু কনক্লুড, ঠিক আছে, আর অনেক কিছু লেখা যায়, জাস্ট আমি এই তিনটা লিখে রেখেছি আর কি। হ্যাঁ, এরপর আপনি এই কথাটা লিখলেন, ইট ক্যান বি সেড দ্যাট। এরপরে আপনি নেম অফ দ্য প্রবলেম লিখলেন। হ্যাঁ, নেম অফ দ্য প্রবলেম, প্রবলেমটার হ্যাঁ এখানে নেমস লিখে রাখছি আর কি, মানে একটা সমস্যা থাকবে আপনার আর কি, আপনার যে সমস্যা থাকবে সেটা লিখবেন। যেমন আমি এখানে লিখেছি আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্যান বি সলভড, ক্যান বি মিটিগেটেড, ক্যান বি রিমুভড if the measures, the steps like, যেমন এই পদক্ষেপগুলো নেওয়া হয়, বা such as, including, এগুলো লেখার পরে এইবার আমরা যেই যেই পদক্ষেপগুলো নিতে চাইছিলাম ওই কথাটাই লিখবো, তবে এবার একটু হালকা করে ঘোরায় দিয়ে, ঠিক আছে। আমরা লিখলাম সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তারপর টেকিং স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড ইমপ্রুভিং। খেয়াল করেন এখানে কিন্তু প্যারালালিজম বজায় রাখছি আমরা, ঠিক আছে, এখানে কিন্তু প্যারালালিজম স্ট্রাকচার বজায় রাখতে হবে। যেমন আমি এখানে তিনটা সমস্যার যে সমাধান বলছি, দেখেন প্রথমটা লিখেছিলাম জিরান্ড দিয়ে, তারপরেরটাও লিখেছি দেখেন জিরান্ড দিয়ে, এর পরেরটাও দেখেন আমি লিখেছি জিরান্ড দিয়ে। অনেকে যেই বোকামিটা করে ভাই এইখানে, হ্যাঁ, প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার অফ গ্রামার যদি মেইনটেইন না করেন, আপনি প্রথমে বললেন সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তারপরে যদি বলেন টু টেক স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, তাহলে আপনি কট খায় যাবেন, ঠিক আছে। এটা করা যাবে না, কারণ যেহেতু আগেরটা জিরান্ড তাই পরেরটাও জিরান্ড, আগেরটা ইনফিনিটিভ হলে সবগুলো ইনফিনিটিভ নিতাম। এই যে দেখেন তিনটা সমস্যার কথা বলেছে, আর টেকেন, যদি এই পদক্ষেপগুলো টেকেন করা হয় এই সমস্যা খুব ইজিলি সমাধান করা যেতে পারে। তার মানে দেখেন আমরা কনক্লুশনে গিয়ে কি করব, আমরা এই প্যারাটাকে লিখব, মানে সরি আমরা এই লিঙ্কিং ওয়ার্ডটাকে লিখবো, যে কোনো একটা, বা কানেক্টরটাকে লিখবো আমরা, টু সাম আপ, ইন শর্ট, টু কনক্লুড, হ্যাঁ এভাবে এতটুকু লিখবো, লিখে ইট ক্যান বি সেড দ্যাট, এরপরে সেই সমস্যাটার কথা বলবেন, ঠিক আছে। এখন দেখেন এই সমস্যাটার কথা বলে এরপর আমরা লিখলাম ইট ক্যান বি সলভড, এখানে ইট বলতে প্রবলেমটার নাম লিখবো আমরা, ঠিক আছে। এটা যদি অ্যাসিড রেইন যদি হয়, অ্যাসিড রেইন ক্যান বি সলভড, অ্যাসিড রেইন ক্যান বি মিটিগেটেড, অ্যাসিড রেইন ক্যান বি চেকড, মানে যেটা দরকার আর কি আমাদের সেটা লিখবো আমরা, ক্যান বি সলভড ইফ, লিখে এবার স্টেপস লাইক, যে তিনটা স্টেপস বলছি সেই তিনটার নামে লিখবো, একটু এক্সচেঞ্জ করে দিয়ে লিখবো আমরা, ঠিক আছে। আর টেকেন, ওকে, এই যে দেখেন আমাদের কাজ হয়ে গেছে। এখানে দেখেন আপনি 250 প্লাস 250 ওয়ার্ড লিখতে পারলে আপনার আইএলটিএস এর জন্য কভার হয়ে গেল ইনশাআল্লাহ। আপনি আশা করতে পারেন আপনি এখানে ইনশাআল্লাহ 7 প্লাস পাবেন ইনশাআল্লাহ, যদি আইএলটিএস এর ক্ষেত্রে বলেন আর কি। মাসুদ পারভেজ ভাই তো আমাদেরকে অলরেডি 8 প্লাস বলে দিয়েছেন, ঠিক আছে। এই হলো গিয়ে ঘটনা। তাহলে এখন আপনারা যারা আমাদের এই পার্টস অফ স্পিচ কোর্সটাতে বা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হতে চান যোগাযোগ করতে পারেন। এইবার আপনাদেরকে আমি আরেকটা স্যাম্পল কোয়েশ্চেন দিচ্ছি, ঠিক আছে। এইটা হলো ভাইয়া আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে আমি এখানে লিখে দিলাম, দেখেন দ্য এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড বাই ভ্যারিয়াস ফর্মস অফ ওয়েস্ট। এখানে একটা জিনিস উজ্জ্বল আছে, সেটা হলো উইচ আর প্রডিউসড বাই হিউম্যানস, মানুষ কর্তৃক উৎপাদিত বিভিন্ন ধরনের আবর্জনা কর্তৃক পরিবেশটা দূষিত হচ্ছে। হোয়াট আর দ্য কজেস, কারণগুলা কি কি? এখন ভাই এটার পেছনে আপনি 300 400 500 কারণ বের করতে পারেন, 20টা 30টা কারণ বের করতে পারেন, কিন্তু ভাই আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে লিখতে হবে 250 ওয়ার্ডস, ঠিক আছে। এনটিআরসি এর ক্ষেত্রেও আপনি এরকম 200 বা 250 মধ্যে লিখতে হবে। এখন আপনি যদি লিখতে যান 500 ওয়ার্ড, আপনি লিখে শেষ করতে পারবেন না, বিষয়টা বুঝতে হবে আর কি। হ্যাঁ, এবার আমাদেরকে মেজার্স নিতে বলতেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা প্রথম লাইনটারে প্যারাফ্রেজ করব, তারপরে দো, অলদো বা হোয়াইল দিয়ে যুক্ত করতে পারি। অলদো দেয়ার আর many causes behind this problem can be solved। এরপর আমরা এইভাবে বলে দিলাম আর কি, আমি তো আপনাদেরকে দিয়ে দিয়েছি। স্যার এই এসে কি 2 পেজে লিখবো? বাবা আপনি 2 পেজে লেখেন বা 5 পেজে লেখেন ইশরাত জাহান, হ্যাঁ এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। 2 পেজে লেখেন বা 5 পেজে লেখেন, অনেকে 1 পেজে এটা লিখে ফেলবে, অনেকের এটা লিখতে 4 পেজ লাগবে, ঠিক আছে। আমার মতো যারা দামড়া বা বড় বড় করে লেখে তাদের একটু পৃষ্ঠা বেশি লাগবে ইশরাত, ঠিক আছে বাবা। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমি আপনাদের জন্য জাস্ট ব্রেইন স্টর্মিং এর কাজটা করে দিছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি বলেছিলাম, এই যে এনভায়রনমেন্ট পলিউশন যেটা হচ্ছে, তাহলে আমি দেখেন আমি এখানে আপনাদের জন্য 3টা কজ লিখে দেখাইছি। আপনারা এটা লিখে আমাদেরকে দেখাইতে পারেন, আমাকে লিখে দেখাইতে পারেন। ওভার ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, হ্যাঁ আমি জাস্ট লিখে রাখছি আর কি, আপনি হয়তো এর চাইতে আরো ভালো ভালো কিছু নিতে পারেন। তাহলে এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো আছে, যেমন ধরে নেন কেমনে দেখাই, এই যে দেখেন আমি যখন এই যে ক্লাসেতে আসছি, আজকে সারাদিন ডক্টরদের ক্লাস ছিল আর কি, ক্লাস নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ।
এসে খুব মানে অবস্থা খুব খারাপ। দেখছেন আমি পানির বোতল এখনো খুলতে পারি নাই, পানির বোতল নিয়ে আসছি, এগুলো কিন্তু এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এখন আমি যদি এই যে মামের বোতলটা আমি যদি এখন খুলে খাই, খেয়ে যদি এটা ফেলে দিই, এখন দেখা গেছে আমি ময়লার ঝুড়িতে দিয়ে দিলাম, ময়লাওয়ালা নিয়ে গিয়ে ময়লার স্তূপে ফেলে দিল। এখন চিন্তা করেন এটা তো ভাই সিঙ্গেল ইউজ একটা প্লাস্টিক, এটা কিন্তু আর ইউজ করা যাবে না। আমরা অনেকে এই বোতলগুলোতে বছরের পর বছর পানি খাই, দিনের পর দিন, মাসের পর মাস খাই, আমরা কিন্তু ভাই এটা মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকিতে আছি এই কাজটা করলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করেন, অথচ ওই যে আমাদের সেই পূর্বপুরুষরা কি করতো, মাটির পাত্রে পানি খেতে, তাই না? দেখেন আমি যেখানে এটা বলে দিয়েছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলার ওভার ইউজ করতেছি আমরা, এটা পরিবেশের অন্যতম ক্ষতি করতেছে, দেখছেন? তাহলে এবার দেখেন ব্যান সলিউশনটা কি ভাই? যেই সমস্যা কইছেন হেডেরই সমাধান করবেন। আপনার জ্বর হয়েছে ভাই, আপনি যদি মনে করেন পেট ব্যথার ওষুধ খান, তাহলে তো কাজ হবো না। ওকে, দেখেন ব্যান অর রিডিউস, আমরা হয় ব্যান করে দিব, নাহলে একবারে কমাই দিব সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, এটাকে কমাই দিব। এবং এটা কমাই দিলে আপনাকে বাড়াইতে হবে আরেকটা, সেটা কি? প্রমোট ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভস। এবং আপনি বলতেছেন এটা কমাই দিব, তো কমাই দিবা তুমি কি হাতে করে যে পানি নিয়ে নিয়ে ঘুরবা নাকি? তাহলে আমাদেরকে ইকো ফ্রেন্ডলি বা এই ইকোসিস্টেমের প্রতি বা আমাদের পরিবেশের প্রতি ফ্রেন্ডলি এরকম অল্টারনেটিভ সাজেস্ট করতে হবে সাথে সাথে, খালি এটা বললেই হবে না, ঠিক আছে? 2 নম্বর আমরা বলতেছি, দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড পুয়ার ডিসপোজাল প্র্যাকটিসেস। তাহলে দেখেন এই যে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প যেই বর্জ্যগুলো এবং আমাদের যে ডিসপোজাল প্র্যাকটিসগুলো, আমরা যেভাবে আসলে এগুলোকে ডিসপোজ করতেছি, এই সিস্টেমটা ভালো না। তাহলে আমরা এখানে কি করতে হবে? এই যে দেখেন, এনফোর্স স্ট্রিক্ট রেগুলেশনস অন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসপোজাল। এই যে ইন্ডাস্ট্রিগুলো তাদের ময়লা আবর্জনাগুলোকে যখন ডিসপোজ করে, এইটার জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রিক্ট কোনো রুল দিতে হবে, ঠিক আছে? রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিতে হবে যে না, এটা করতে পারবেন না, আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। 3 নম্বরে আমরা একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে দেখেন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির যেটা মানে স্বল্পতা এবং অ্যাওয়ারনেস যে কম, তাহলে এইটার কারণেও কিন্তু দেখেন আমি জানিই না যে, ধরে নেন আমি প্লাস্টিক, কথার কথা, আমি জানি না যে পলিথিনটাকে আমি যদি ফেলে দেই, আমি যদি প্লাস্টিকের বোতলটা ফেলে দেই, আমার পরিবেশটা দূষিত হবে, ধরেন আমি জানিই না, তাহলে ভাই আমার তো জানাইতে হবে, তাই না? এটাই বলা হচ্ছে, দেখেন লঞ্চ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই মানুষকে অ্যাওয়ার করার জন্য ক্যাম্পেইন চালাইতে হবে, প্লাস অ্যান্ড ইমপ্রুভিং রিসাইক্লিং ইনফ্রাস্ট্রাকচার, এবং কিভাবে রিসাইকেল করা যায় বা রিসাইক্লিং করা যায় এরকম, বা বারবার ব্যবহার করা যায়, এই যে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার না, বারবার ব্যবহার করা যায় এরকম ইনফ্রাস্ট্রাকচারও বাড়াতে হবে। তাহলে আমি দেখেন আপনাদেরকে 3টা কারণ বা 3টা সমস্যা, এই 3টা সমস্যার 3টা সমাধান দিয়ে দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে গিয়ে, ঠিক আছে, আমাদের যারা পেইড স্টুডেন্ট, নন পেইড স্টুডেন্টও যদি কেউ একজন পাঠান আমি দেখে দেবো, সমস্যা নাই। আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা ওই যে আমি যেই আপনাদেরকে স্ট্রাকচারটা দেখালাম, এই স্ট্রাকচারটা ফলো করে আপনারা প্রথমে কি করবেন সেটা আমি বলে দিয়েছি, আরেকবার বলে দিই। আপনারা এই স্ট্রাকচারটাকে ফলো করে অবশ্যই এটাকে 250 ওয়ার্ডের মধ্যে লিখবেন। তাহলে আমাদের প্রথম কাজটা কি আপনাদেরকে একটু মনে করায় দেই। আমাদেরকে প্রথম কাজটা কি করতে হবে? আমরা ইন্ট্রোডাকশন লিখবো। তো ইন্ট্রোডাকশন লিখতে গেলে কি করতে হবে? কোশ্চেনে যে লাইনটা আছে এটাকে আমরা প্রথমে প্যারাফ্রেজ করব, এরপরে সমস্যা এবং সমাধানটাকে অলদৌ দিয়ে যোগ করব, ঠিক আছে? অলদৌ দিয়ে আমরা যোগ করব, ব্যাস। তারপরে বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে কারণগুলো বলবো, কারণটা বলার পরে সেটার একটা লাইন আমরা ব্যাখ্যা দেব, দ্বিতীয় কারণ বলে আমরা একটা লাইন সমস্যাটা বলে আর কি ব্যাখ্যা দিব, তৃতীয় সমস্যাটা বলে আমরা একটা ব্যাখ্যা দিব। এইবার বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে আমরা হাউএভার, নেভারদালেস, ননদালেস বলে আমরা কি কাজ করব বাবা? আমরা সমস্যার সমাধানগুলো বলবো, প্লাস একটু করে ব্যাখ্যা দিব। তারপরে কনক্লুশনে আইসা, দেখেন কনক্লুশনে এসে আমরা কি কাজটা করব? এই যে আমরা টু সাম আপ, ইন শর্ট, হ্যাঁ, ইট ক্যান বি সেড, এই ফ্রেজগুলো ব্যবহার করে লিখে দেবো। ইনশাআল্লাহ যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এরকম যদি কোশ্চেন আসে ইনশাআল্লাহ 7+ পাবেন, ঠিক আছে? সো মাই ডিয়ার লার্নার্স, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের এই ক্লাসটা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই এবং বোনেরা। তো আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা আমাদের এই কোর্সগুলোতে যুক্ত হতে চায়, ঠিক আছে, আপনারা তাদেরকে একটু মনে করায় দিতে পারেন, আশা করি তাদের ভালো হবে। তো আমরা এইভাবেই ক্লাসগুলো করানোর চেষ্টা করি। তো অনেক সময় আমি মারাত্মক ব্যস্ততার কারণে 2-1টা ক্লাস মিস হয়ে গেলে আমি পরবর্তীতে সেটা পোষায় দিই বাবা। আর খুব বেশি তাড়াহুড়া করে আমাদের কোর্সে কেউ দয়া করে আল্লাহর রাস্তায় যুক্ত হবেন না, কারণ একটা 4 মাসের কোর্স, অনেক সময় আমাদের বেশি ক্লাস, আমি যা বলি তার চেয়ে বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করি। যারা আমার স্টুডেন্ট আছে তাদের থেকে জিজ্ঞেস করে জানতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো যারা হাতে অন্তত 6 মাস সময় আছে আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। রিডিং রাইটিং এর বেসিক থেকে অ্যাডভান্স শিখে ফেলবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।